আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাইকে চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজনের সাথে রয়েছে আমি তাসবিন আশরাফ। আর সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। ঢাকায় ৭১ ও চট্টগ্রামে ৫৫% মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি, আইসিডিডিআরবির গবেষণার প্রতিবেদন। রাজধানীকে করোনার ঝুঁকি থেকে রক্ষায় আশেপাশের ৭ জেলায় বিধিনিষেধ, দেশের সংক্রমণের হার আবারও প্রায় ২০%। বাংলাদেশের মানুষ সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষম বললেন প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু নির্দেশিত পথ অনুসরণের আহ্বান। এবং প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢিলে ঢালা গতিতে পরিকল্পনা মন্ত্রীর বিরক্তি, স্থানীয় রাজনীতি নিয়ে মতানৈক্যে পররাষ্ট্রমন্ত্রীর দুঃখ প্রকাশ। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে। ফ্রান্সে উড়ন্ত ট্যাক্সি ভলোকপ্টারের খবর। আনোয়ার শীট দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। ঢাকায় ৭১% ও চট্টগ্রামে ৫৫% মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে। ঢাকা ও চট্টগ্রামের ৩,২২০ জনের নমুনা পরীক্ষা করে আইসিডিডিআরবি এই তথ্য পেয়েছে। গবেষণার ফল তুলে ধরে তারা বলেছে, প্রতিরোধমূলক ব্যবস্থায় সংক্রমণ প্রতিরোধে প্রভাব ফেলেছে। লালা নওশিনের রিপোর্ট। কোন রোগীর বিরুদ্ধে তখনই শরীর প্রতিরোধ গড়ে তোলে যখন শরীরে অ্যান্টিবডি থাকে। কোভিড-১৯ ক্ষেত্রে করোনায় আক্রান্ত হলে অথবা করোনার টিকা গ্রহণের মাধ্যমে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। ঢাকা ও চট্টগ্রামের ৩,০০০-এর বেশি মানুষের উপর গবেষণায় আইসিডিডিআরবি জেনেছে, ঢাকার ৭১% এবং চট্টগ্রামে ৫৫% মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। বয়স্ক ও তরুণদের মধ্যে এই হার সমান। পুরুষের চেয়ে বেশি সংখ্যক নারীর শরীরে অ্যান্টিবডি পাওয়া গেছে। অ্যান্টিবডি হয়নি এমন মানুষের তুলনায় অ্যান্টিবডি হওয়াদের শরীরে জিঙ্কের উপস্থিতি বেশি পাওয়া গেছে। স্বল্প শিক্ষিত, অধিক ওজন, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস আছে এমন মানুষ করোনায় আক্রান্ত বেশি হয়েছে। আমরা দেখেছি বস্তিবাসীদের মধ্যে 72% ছিল অ্যান্টিবডি রেসপন্স কম্পেয়ার টু নন ইসলাম, যাদের ওদের ছিল 62%। দুইটাই কিন্তু বেশ হাই, কিন্তু ইসলামটা নন ইসলাম থেকে বেশি। প্রতিরোধমূলক বিভিন্ন ব্যবস্থায় মানুষের মাঝে সংক্রমণ প্রতিরোধে কাজ করেছে বলে জানান গবেষকরা। এই স্টাডি থেকে কিন্তু আমি 4টা খুব ইম্পর্টেন্ট মেসেজ আমি পেয়ে যাচ্ছি। 1 নম্বর, অ্যাক্টিভিটি বাড়াতে হবে। তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রিভেন্টিভ মেজার। ডায়াবেটিস এটা একটা চ্যালেঞ্জ। বিসিজি যারা নিয়েছেন তাদের মধ্যে রিস্ক অফ ইনফেকশন কম। সংক্রমণ রোধ ও ঝুঁকি কমাতে শারীরিক পরিশ্রম ও মাস্ক পরা, হাত ধোয়া সহ জনসচেতনতার উপর গুরুত্ব দেন বিশেষজ্ঞরা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। করোনা সংক্রমণ থেকে রাজধানীকে ঝুঁকি মুক্ত রাখতে আশেপাশের ৭ জেলায় লকডাউন চলছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে ৩০শে জুন পর্যন্ত মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী এবং গোপালগঞ্জে এই বিধিনিষেধ থাকবে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জরুরি সেবা পণ্যবাহী ট্রাক এবং অ্যাম্বুলেন্স এবং বিধিনিষেধের আওতামুক্ত। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে ইফতেখার উদ্দিনের রিপোর্ট। গাজীপুরে কঠোর বিধিনিষেধের প্রথম দিনেই ঢিলে ঢালা ভাব। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চান্দনা চৌরাস্তা ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় কিছু দূরপাল্লার বাস ও যান চলাচল করছে। নারায়ণগঞ্জে বৈরী আবহাওয়া ও মুষলধারে বৃষ্টির মধ্যেই জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ও জেলা পুলিশের সহযোগিতায় 18টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। গণপরিবহন বন্ধ থাকায় তৈরি পোশাক কারখানায় কর্মরতদের চলাচলে বেগ পেতে হয়েছে। মুন্সিগঞ্জের শিমুলিয়া বাংলাবাজার নৌপথে সীমিত সংখ্যক জরুরি পণ্য বোঝাই ফেরি চলাচল করছে, তবে সিবোট ও লঞ্চ চলাচল বন্ধ। মাদারীপুরে ইজি বাইক, রিক্সা ও পণ্যবাহী ট্রাক চলাচল স্বাভাবিক। বাজারে স্বাস্থ্যবিধি না মেনেই চলছে কেনাকাটা। মোবাইল কোর্টের মাধ্যমে তারা জনগণকে সচেতন করবে, প্লাস যদি কেউ আইনগতভাবে কোনো এই নির্দেশনাগুলো কেউ মেনে না চলে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গোপালগঞ্জে ঢিলেঢালাভাবে লকডাউন চলছে, বিপণী বিতান সহ গণপরিবহন বন্ধ। তবে রাস্তায় জনসমাগম ও দোকানপাট খোলা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা যায়নি। মানিকগঞ্জে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে জেলা পুলিশ ও জেলা ম্যাজিস্ট্রেটের একাধিক টিম। পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌ রুটে কেবল জরুরি পণ্যবাহী যানবাহন পারাপার হচ্ছে। বন্ধ রয়েছে লঞ্চ ও স্পিডবোট। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। দেশে চলমান লকডাউনের মধ্যেও করোনার সংক্রমণ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন কঠোর এবং কার্যকর লকডাউন এবং স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করা জরুরি। তারা বলেছেন সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণে আনতে দেশের ৮০% মানুষকে টিকার আওতায় আনতেই হবে। সাব কন্ট্রাক্টের মাধ্যমে দেশের বোতলজাত করে ভ্যাকসিন সহজলভ্য করারও পরামর্শ দেন তারা। জানাতুল বাকিয়া কেকের রিপোর্ট। প্রায় ১৬ জেলায় লকডাউন চলছে, অন্যান্য স্থানে আছে বিধিনিষেধ। তারপরও দেশে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ৭৬ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ৪,৮৪৬ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯.৩৬%। বিশেষজ্ঞরা বলছেন ভাইরাসের ধরনই এমন, একটি জনগোষ্ঠীর এক অংশকে সুরক্ষিত করলে আর এক অংশের মধ্যে সংক্রমণ বেড়ে যায়। তাই মোট জনসংখ্যার ৮০%, ১৩,৬০,০০,০০০ মানুষকে দ্রুত টিকার আওতায় আনার তাগিদ দেন তারা। 80% এই রোগ প্রতিরোধ ব্যবস্থা আমাদের তৈরি করতে হবে এবং এটা ন্যাচারাল ইনফেকশনের মাধ্যমে এবং ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। চীন বা রাশিয়ার সাথে চুক্তি বলে টিকা উৎপাদনে সক্ষম দেশীয় প্রতিষ্ঠানগুলোতে করোনা টিকার বাল্ক এনে দেশেই ফিল ফিনিশ বা বোতলজাত করে উৎপাদনের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এই লকডাউনটাই খুব কঠোরভাবে আমাদের পালন করতে হবে, ১ নম্বর কথা। সেটা ভ্যাকসিন তার দেওয়া থাকুক আর না থাকুক। ২ নম্বর হচ্ছে যে ভ্যাকসিনটা আমাদের নিয়ে আসতে হবে। সবচাইতে ইজিয়েস্ট সহজ পদ্ধতি হচ্ছে একটা দেশের সঙ্গে চুক্তি করে ফিল অ্যান্ড ফিনিশ মেথড। বৈশ্বিক সহায়তা হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স জোট থেকে প্রস্তাবিত ১,৯,০৮,০০০ ডোজ টিকা পেতে জোট তদবির চালানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। সারা দেশের করোনা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। একদিনে খুলনায় ৯ এবং রাজশাহীতে ১৩ জন মারা গেছেন। বেড়েছে আক্রান্তের সংখ্যাও। বুধবার থেকে ৩০ জুন পর্যন্ত প্রতিদিন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত দোকানপাট বন্ধ এবং ফটিকছড়িতে ৭ দিনের লকডাউন দিয়েছে জেলা প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। এতে করোনায় মৃত্যু ও সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। একদিনে ১৩ জনের মৃত্যু ও ১০২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩% উপরে। খুলনায় সংক্রমণের হার ৪২% বেশি। একদিনে আক্রান্ত ২৬৮ জন। ৭ দিনের লকডাউন কার্যকরে অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত। সাতক্ষীরায় করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন। আক্রান্তের হার ৪৫.৭৪%। লকডাউনের বিধিনিষেধ না মানায় ৬.৫ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। যশোরে করোনা এবং উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন। আক্রান্ত ২৫৩ জন। ৫টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে লকডাউন বাড়ানো হয়েছে। স্বাস্থ্যবিধি প্রতিপালনের উপরে জোর দিচ্ছি, কিন্তু জনগণের অসচেতনতার কারণে আমাদেরকে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে। এই বর্তমান যে বিধিনিষেধ চলমান রয়েছে সেটা ২৩ তারিখে শেষ হবে। ২৩ তারিখের পরে আমরা আরো কঠোর এবং চলাচলে সীমিতকরণের যে পদক্ষেপ সেগুলো আমরা। চট্টগ্রামে ২৪ ঘন্টায় ৯৯০টি নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ২২৬ জন। চাঁপাইনবাবগঞ্জে একদিনে ৪ জন, কুষ্টিয়ায় ৫ জন, নাটোরে ২ ও জয়পুরহাটে ২ জন মারা গেছেন। শেরপুরে একদিনে ৩৭, নোয়াখালীতে ৬৯, চাঁদপুরে ৪১ এবং ঝিনাইদহে ৩০ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। আফরোজা হাসি, চ্যানেল আই। প্রাকৃতিক বা মানব সৃষ্ট যে কোনো দুর্যোগ মোকাবেলা করার সক্ষমতা বাংলাদেশের রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর নির্দেশিত পথ অনুসরণ করেই সব মোকাবেলা সম্ভব। দুর্যোগ ঝুঁকি হ্রাসে বঙ্গবন্ধুর শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সবাইকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার কারণেই দেশের উন্নয়ন সম্ভব হয়েছে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। স্বাধীনতা পরবর্তী সময়ে যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তুলেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভৌগোলিকভাবে
প্রাকৃতিক দুর্যোগ প্রবল এই দেশকে সে সময় দুর্যোগ মোকাবেলায় করণীয় নির্ধারণ করেছিলেন বঙ্গবন্ধু। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকের আগে মুজিব বর্ষ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রকাশিত দুর্যোগ ঝুঁকি হ্রাসে বঙ্গবন্ধু শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সে পদক্ষেপ অনুসরণ করেই কিন্তু আমরা এদেশের মানুষকে বাঁচাতে সক্ষম হয়েছি এবং ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করবার মতো আত্মবিশ্বাস আমরা পেয়েছি এবং তার পরিকল্পনা বা এটা করার যে উদ্যোগ সেটাও আমরা নিতে পেরেছি। এটা আমাদের জন্য শুধু না, বিশ্বের যে কোনো দুর্যোগ প্রবণ এলাকার জন্য অনুকরণীয়। প্রধানমন্ত্রী বলেন, সবাইকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করায় দেশের সব অর্জন সম্ভব হয়েছে। বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল সেটা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যে সুপরিকল্পিতভাবে পদক্ষেপ নিয়েছি, এসডিজি বাস্তবায়নে বিশ্বের 3টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম অবস্থানে আছে। আমাদের সুষ্ঠু পরিকল্পনা, সুনির্দিষ্ট দিক দর্শন আছে এবং আমরা সেই পরিকল্পিতভাবে এগোচ্ছি বলে এটা অর্জন সম্ভব। করোনায় সবকিছু স্থবির হয়ে পড়লেও যাদের প্রচেষ্টায় বাংলাদেশের অর্থনীতি সচল রয়েছে তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। কোভিডের মতো কঠিন সময়কে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন করোনা ভ্যাকসিনকে যাতে বৈশ্বিক পণ্য হিসেবে ঘোষণা করা হয়। কাতার ইকোনমিক ফোরামের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী টেকসই অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন সহ কোভিড পরবর্তী অর্থনীতির উন্নয়নের 6 দফা পরামর্শ দেন। বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা সামিটে বক্তৃতা করেন। COVID-19 pandemic has exposed our world to multiple setbacks and fragilities. It has already claimed millions of lives and bettered the economies. We need strong global cooperation to overcome this difficult time. We firmly believe that the COVID-19 vaccines should be declared as global public goods, and the developing countries and LDCs that have capacity be given the necessary support to produce the vaccines. লিভারের সমস্যা সহ বিভিন্ন স্বাস্থ্যগত জটিলতার কারণে সাবেক প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়ার দেশের বাইরে চিকিৎসার দাবি জানিয়েছে বিএনপি। দলের মহাসচিবের অভিযোগ, সময় মতো সীমান্ত এলাকায় নিরাপত্তা নেওয়া হয়নি বলেই ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট সারা দেশে ছড়িয়ে গেছে। রাহুল রায়ের রিপোর্ট। 53 দিন চিকিৎসা শেষে শনিবার নিজ বাসভবনে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে বাসায় থেকেই তার চিকিৎসা চালিয়ে যাওয়ার কথা বলেছেন তার চিকিৎসকরা। বেগম জিয়ার বিদেশে চিকিৎসার জন্য পরিবার থেকে আবেদন করা হয়েছিল। বিভিন্ন সময় বিএনপি নেতারাও এ দাবি জানিয়েছেন। তবে স্থায়ী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এমন সিদ্ধান্তের কথা এবারই জানালেন দলের মহাসচিব। লিভার ও অন্যান্য জটিলতার চিকিৎসা বিদেশে কোনো উন্নত কেন্দ্রে হওয়ার প্রয়োজন। বাংলাদেশে যার সুযোগ তুলনামূলকভাবে কম। সভা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য দেশের বাইরে আরো উন্নত চিকিৎসা কেন্দ্রে প্রেরণের জন্য দেশনেত্রী বিদেশ যাওয়ার ব্যবস্থা ত্বরান্বিত করা এবং তার মুক্তি প্রদানের আহ্বান জানান। গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে হঠাৎ করে করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারকেই দায়ী করেছে বিএনপি। সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করার কারণে সীমান্তবর্তী জেলাগুলোতে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণের হার ও মৃত্যুর হার হঠাৎ করে লাফিয়ে বাড়তে শুরু করেছে। সরকারের যে পুরোপুরি উদাসীনতা এবং এটা লোক দেখানো একটা ব্যাপার, একটা প্রতারণা মানুষের সঙ্গে, যে আমরা লকডাউন দিচ্ছি, চেষ্টা করছি। বিএনপি মহাসচিবের অভিযোগ, বেগম খালেদা জিয়ার চিকিৎসা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কোনো ইস্যুতেই বিএনপির প্রস্তাবনাকে মূল্য দেয়নি সরকার। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। এথনিক বৈঠকে প্রধানমন্ত্রীর দেয়া অনুশাসন বাস্তবায়নে ঢিলে ঢালা গতি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী। স্বীকার করেছেন প্রধানমন্ত্রীর গতির সাথে তাল মেলাতে পারছেন না তারা। সুনামগঞ্জের উন্নয়ন প্রকল্প নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মতানৈক্য নিয়ে তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রীর কাজের জায়গা বিশ্বজুড়ে আর তার কাজের জায়গা গ্রাম বাংলা। রিজভিন ওয়াজের রিপোর্ট।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে অনুমোদিত 10টি প্রকল্পের মধ্যে একটি ছিল গোপালগঞ্জের গ্রামে গ্রামে পাইপলাইনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ। 261 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি শেষ হওয়ার কথা 2023 সালের জুনে। প্রকল্পটি নিয়ে প্রধানমন্ত্রীর অনুশাসন ছিল মাটির নিচের পানির বদলে যতদূর সম্ভব ভূপৃষ্ঠের পানি, এমনকি বৃষ্টির পানি ব্যবহার করা। এই প্রসঙ্গে পরিকল্পনা মন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়ন হার কতটুকু? যে অনুশাসনের গতি আর আমাদের গতি দুটোর মধ্যে মিল নেই। আমাদের সরকার প্রধানের যে ঘোষণা গ্রাম হবে শহর, সেই প্রেক্ষিতে এইটা একটা বিশাল জায়েন্ট পদক্ষেপ। গ্রামে বিদ্যুৎ আমাদের সরকার নিয়ে গেছে, আমরা পানি, সুপেয় পানি এবং পরিষ্কার স্যানিটেশন দেব। এই ধরনের প্রকল্প যত আসবে, জেনে না জেনে, বুঝে না বুঝে, যেভাবে হোক আমরা এটাকে পুশ করব। একনেকে অনুমোদিত প্রকল্পের বাইরে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার এবং পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বাদানুবাদ নিয়ে কথা বলেন পরিকল্পনা মন্ত্রী। মোবাইলটা গেছে, এইটাকে পাওয়া যায়নি, কারণ এক্সপার্টরা বলছে যে সে মোবাইলটাকে আর করছে না, ওই যে চার্জ করছে না। ইট ইজ এ ডেড ফোন নাও, ডেড বডি খুঁজে পাওয়া মুশকিল। তার কর্মক্ষেত্র বিশ্বব্যাপী, আমার কর্মক্ষেত্র গ্রাম নিয়ে আপনারা জানেন। আমি বলিও, আমি আমার গ্রামে যদি একটা টিউবওয়েল গাড়তে পারি, আমি আকাশের তারা গোনা, সমুদ্রের বালু গোনা, এই সকল কাজে আমি নট ভেরি ইন্টারেস্টেড। সুতরাং আমাদের মধ্যে কোনো মতভেদ নয়। উই আর স্টিল ফ্রেন্ডস, উই শ্যাল রিমেন ফ্রেন্ডস। একনেক বৈঠকে 4166 কোটি টাকা ব্যয় ধরে 10টি প্রকল্প অনুমোদিত হয়। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। সিলেটের রেলপথ নিয়ে পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে বিতর্ক নিয়ে দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্র থেকে ফিরে সাংবাদিকদের সঙ্গে রোহিঙ্গা এবং করোনার টিকার পাশাপাশি আলোচনায় আসে স্থানীয় রাজনীতির এই বিষয়টি। একটা ছোট্ট ঘটনা নিয়ে একটা হইচই শুরু হয়েছে। সুনামগঞ্জের পলিটিক্স, একটা আমার এই পলিটিক্স জানা ছিল না। আই শুড হ্যাভ পসিবলি মান্নানকে প্রথমে জিজ্ঞেস করা যে এরা আসছেন কি করব, আমি সেটা জিজ্ঞেস করি। আমি খুব সরল মনে ডিও পাঠাইতেছি। হ্যাঁ, আই ফিল সরি অ্যাবাউট ইট। এই ডিওটা হচ্ছে মূল কন্ট্রোভার্সির কারণ। মান্নান বলতেছে যে উনি আমার পাশে বসে, সে আমাকে একটা ফোন করে বলতে পারতো যে আমি এরা আসছেন, আমি ডিও পাঠাচ্ছি, না বলে সব পাঠাই দিল। হ্যাঁ, নাও আই হ্যাভ টু লুক এট ইট। ওর সাথে দেখা হলে ওর সাথে আলাপ করবো। এই সময় আমি চলে গেছি বিদেশে। হ্যাঁ, আদারওয়াইজ তার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, নেভার বিন এনি দ্বন্দ্ব। 3টি হত্যা মামলার মৃত্যুদণ্ডাদেশ থেকে সাজা কমিয়ে যাবজ্জীবন দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি বলেছেন, মৃত্যুদণ্ডাদেশ দিয়েও অপরাধ কমছে না। আইনজীবীরা বলছেন, ঘৃণ্যতম অপরাধ কমাতে শাস্তির চাইতে সংশোধনের দিকে জোর দিতে হবে। মাজহারুল হক মান্নার। 2003 সালে মার্কেটের ভাড়ার টাকা তুলতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন হাজী কফিল উদ্দিন। আলোচিত এই মামলার আপিল শুনানি শেষে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি ইকবাল হোসেন, জাকির ও জয়নালের সাজা কমিয়ে যাবজ্জীবন এবং অপর আসামি জামানকে খালাস দেন আদালত। একই আদালত 1994 সালে ইউপি সদস্য সালেক হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি নেসারউদ্দিন গাজী ও আকসিদ মিয়ার সাজা কমিয়ে যাবজ্জীবন দেন। আর চট্টগ্রামে ধর্ষণ পরবর্তী আপন শালিকাকে হত্যার অভিযোগে করা মামলার আসামি আনোয়ারকেও যাবজ্জীবন দেন আপিল বিভাগ। দীর্ঘদিন কন্ডেন্স সেলে থাকে, সেক্ষেত্রে কোর্ট অনেক সময় একটু লেনিয়ান ভিউতে দেখে। এখন এই মামলাগুলোর ক্ষেত্রে কি ঘটছে, আমরা তো সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে আমরা লিগ্যাল এভিডেন্স নিয়ে কথা বলেছি, লিগ্যাল সাক্ষ্য প্রমাণ নিয়ে কথা বলেছি। সেক্ষেত্রে তারা কোন জায়গাগুলো বিবেচনা করেছেন, এটা পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর সময় আপনাদের সাথে আবার আলোচনা করা যাবে। কঠিন শাস্তির পরিবর্তে বিকল্প ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন মানবাধিকার নিয়ে কাজ করা আইনজীবীরা। সবকিছু মিলিয়ে কিন্তু তারা কমপ্লিট জাস্টিস করেন। আমার কাছে মনে হয় যখন ঘটনাটা ঘটে যায় তারপরেই তো আইনটার আপনার প্রয়োগ আসে, তার আগে তো আসে না। কিন্তু তার আগে তো প্রিভেনশনের জন্য আমাদের কাজ করতে হবে। তো হাউ টু প্রিভেন্ট ইট, এই প্রিভেনশনটাই তো আমাদের নাই। তবে সিলেটের শাহমীর প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার 3 আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন হাইকোর্ট। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। দেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের 72তম প্রতিষ্ঠা বার্ষিকী বুধবার। দীর্ঘদিনের পথ চলায় 52 ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে দলটি। আগামীর পথ চলায় দলকে নিষ্কলুষ রেখে সাম্প্রদায়িকতা সহ সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন প্রবীণ নেতারা। ওবায়দুল রশিদের রিপোর্ট।
ঢাকার টিকাটুলির রোজ গার্ডেন প্যালেসে 1949 সালের 23 জুন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সভাপতি, শামসুল হককে সাধারণ সম্পাদক এবং শেখ মুজিবুর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদক করে গঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। সাধারণ সম্পাদক হিসেবে তরুণ শেখ মুজিব দায়িত্ব নেওয়ার পর ধর্মনিরপেক্ষতার চর্চা এবং অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় 1955 সালে দলের নতুন নাম হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। সংগঠনে কোনো স্ট্রাকচারই নেই, খালি নামটা ঘোষণা হয়েছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু সারা বাংলাদেশে ঘুরে এত কষ্ট করে আরম্ভ করলো, কিন্তু মানুষে বঙ্গবন্ধু যেখানে যায় মানুষে সেখানে সমর্থন আরম্ভ করলো। বঙ্গবন্ধু আদর্শ হলো সে দুঃখী মানুষের মুখে হাসি ফুটাচ্ছেন, অসাম্প্রদায়িক রাজনীতি করতেছেন, বাংলার প্রতিটি মানুষ যাতে স্বচ্ছন্দে বসবাস করতে পারে। 52 ভাষা আন্দোলন, 66-র 6 দফা এবং 69-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে প্রতিষ্ঠা পাওয়া আওয়ামী লীগ 70-এর নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে। পশ্চিম পাকিস্তানিরা বাঙালির দাবি প্রতিষ্ঠা করতে না দেওয়ায় স্বাধীনতার ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশকে স্বাধীন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তুলছিলেন, তখন 75-এর 15 আগস্ট তাকে সপরিবারে হত্যা করা হয়। 1981 সালে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বহুবার তাকেও হত্যার চেষ্টা করা হয়। সব কিছুকে পেছনে ফেলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের 21 বছর পর 1996 সালের 23 জুনই সরকার গঠন করে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু একমাত্র নেতা যিনি উপলব্ধি করেছিলেন পাকিস্তান বাঙালিদের জন্য হয়নি, একদিন বাংলার ভাগ্য নিয়ন্তা বাঙালিদের হতে হবে। সে লক্ষ্য সামনে নিয়ে তিনি সংগ্রাম করেছে। আজকে ভাবতে ভালো লাগে যে বঙ্গবন্ধু সেই লক্ষ্য পূরণ করতে সক্ষম হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ একদিকে যেমন সংগ্রাম ঐতিহ্যের মধ্য দিয়ে সমস্ত কিছু মোকাবেলা করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করে, ঠিক তেমনিভাবে সরকার গঠন করার পরেও মানুষের সুখ স্বাচ্ছন্দ্য ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, মানুষের চাওয়া পাওয়া প্রতিষ্ঠা করার জন্য যে কাজ করে, এইটাই বারবার প্রমাণিত হয়েছে। 2008 সাল থেকে টানা 3 বার নির্বাচনে জয়ী হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে উপমহাদেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগ। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি অশোক লীলা নিফাত অটস বিরতি। আর বিরতির পর যা থাকছে: আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারে ধীর গতির ইঙ্গিত, তালেবানি হামলা বেড়ে যাওয়ার প্রতিক্রিয়া। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিক নদী মেঘনার ব্যবস্থাপনায় আঞ্চলিক উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মেঘনা নলেজ ফোরামের উদ্বোধনী আয়োজনে তারা বলেছেন, ভারত বাংলাদেশের উচিত মেঘনা নদী ব্যবস্থাপনাকে সম্ভাবনায় পরিণত করা। শৌমিক আহমেদের রিপোর্ট। ভারতে 564 ও বাংলাদেশে 650 কিলোমিটার এলাকা জুড়ে প্রবাহিত নদী মেঘনা। প্রতিবেশী 2 দেশের কোটি মানুষের জীবন জীবিকায় জড়িয়ে আছে এই নদী। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে মেঘনায় পানি প্রবাহ কমে এ অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্যকে হুমকিতে ফেলছে। ভাটির দেশ হিসেবে বাংলাদেশ তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত। মেঘনা অববাহিকায় প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় জোর দিতে স্থানীয়দের সম্পৃক্ত করতে IUCN এর ভার্চুয়াল সম্মেলন। This knowledge forum, in a sense of what IUCN represent, we have the neutral convening power, and we can link the local knowledge to global knowledge, linking between local to regional and global. মেঘনার পরিবেশ, জীববৈচিত্র্য ও নির্ভরশীলদের সুরক্ষায় যৌথ উদ্যোগের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অনেকদিন ধরে যমুনা নদীর পানি কমে ভুগছে কৃষিখাত, বাড়ছে দূষণ ও লবণাক্ততা। যদি এখনই কোনো উদ্যোগ নেওয়া না হয় তবে এর প্রভাব ভয়াবহ হতে পারে। তাই এই অঞ্চলের সমৃদ্ধির জন্য নদী ব্যবস্থাপনায় উদ্যোগী হতে হবে। IUCN এর এ ধরনের উদ্যোগ ভারত বাংলাদেশের নীতি নির্ধারকদের মেঘনা নদী নিয়ে জনবান্ধব নীতি প্রণয়নে সহায়তা করবে।
এতে নদী ও এই অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির পথও তৈরি হবে। আলোচনায় পানি ব্যবস্থাপনায় দুই দেশের রাজনৈতিক সদিচ্ছার বিষয়টি উঠে আসে। আমাদের প্রতিশ্রুতি আছে কয়েক বছরের মধ্যে বাংলাদেশের সঙ্গে অভিন্ন নদী সমস্যার সমাধানের। তবে এজন্য সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি এই অঞ্চলের টেকসই উন্নয়ন ঘটানো যায়। 2041 সালের মধ্যে উন্নত দেশ গঠনের লক্ষ্যে নদী, জলাশয়, জীববৈচিত্র্য সংরক্ষণে প্রকৃতি ভিত্তিক সমাধান করব এবং প্রাকৃতিক সম্পদের ব্যবহার করব, তা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। মেঘনাকে সম্ভাবনাময় করে তুলতে গবেষণা ভিত্তিক তথ্য দরকার, যার মাধ্যমে সবার জন্য সহায়তা একটি সুপরিকল্পনা গ্রহণ করা যায়। সুইডেনের অর্থায়নে আয়োজনে সহযোগী প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ পরিবেশ নিয়ে কাজ করা 14টি সংগঠন। মিডিয়া পার্টনার চ্যানেল আই। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। খ্যাতিমান প্রকাশক ইউনিভার্সিটি প্রেস লিমিটেড ইউপিএল এর প্রতিষ্ঠাতা মহিউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশ বিদেশে বাংলা সাহিত্যকে পৌঁছে দিতে প্রকাশনা জগতে তার অবদান চিরভাস্বর হয়ে থাকবে বলে জানিয়েছেন প্রকাশকরা। সামিট আন্তর্জাতিক সংবাদ। তালেবান হামলা বেড়ে যাওয়ায় আফগানিস্তান থেকে ধীর গতিতে সেনা প্রত্যাহার করতে পারে যুক্তরাষ্ট্র। তালেবানরা সম্প্রতি একের পর এক হামলা চালিয়ে সরকারি বাহিনীর থেকে নতুন নতুন এলাকা দখলে নেয় এমন পরিকল্পনার কথা জানান পেন্টাগনের মুখপাত্র। নিউট্রাল ডাটা বিশেষ সংবাদ। ফ্রান্সে উড়ন্ত ট্যাক্সির পরীক্ষামূলক ব্যবহার করেছে। 2024 সালের অলিম্পিক গেমসের জন্য ট্যাক্সি ব্যবহারের পরিকল্পনা করছে প্যারিস প্রশাসন, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং মেট্রো কোম্পানি। এবারে কৃষি সংবাদ। মেহেরপুরে অর্থকরী ফসল হিসেবে খড়ের আবাদ জনপ্রিয় হয়ে উঠেছে। অনুর্বর পতিত জমিতে খড় চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী চাষিরা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দুই যুগ পর গোপালগঞ্জে বঙ্গবন্ধু উদ্যানে প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসসি এক সূচক 19 পয়েন্ট কমে 6105 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাত বদল হয়েছে 369টি কোম্পানির 2017 কোটি 56 লাখ টাকা শেয়ার এবং মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 25 কোটি 92 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 134টির, কমেছে 204টির এবং অপরিবর্তিত 31টি কোম্পানির শেয়ারের দাম। আবারও নিচ্ছে অশোক লেলেন ইফাদত বিরতি। ফিরে এসে থাকছে ফিরে এলাম সবশেষ আয়োজনগুলো নিয়ে। ইভ্যালি খেলার খবর। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা এবং চিলি। 6 বছর পর প্যারাগুয়েকে হারিয়ে জয় পেয়েছে আর্জেন্টাইনরা।